This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান। না, আজ আর সান্ধ্য অনুষ্ঠানে এক্স ফ্যাক্টর নয়, আজ গোল টেবিল। গোল টেবিল একটা নতুন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমার সাথে একাধিক অতিথি থাকবেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন। মূলত সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হবে। তবে হ্যাঁ, টেলিভিশনের মতন ওই কলতলার ঝগড়া হবে না। আমরা একে একে আমাদের মতামত দেব এবং আমরা অপেক্ষা করব অনুষ্ঠানের শেষে এই অনুষ্ঠান কেমন লাগলো সেই নিয়ে আপনারাও মতামত দেবেন। যাই হোক, HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউভো ভাইরাস, এতে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন চীনের নাকি হাজার হাজার লোক। এটাও কি মহামারী হয়ে আসতে চলেছে কোভিড-19 মতো করে? ভারতের মিডিয়া হঠাৎ করে এই রোগ নিয়ে এত মাতামাতি কেন শুরু করে দিল? আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। আজ আমাদের সঙ্গে থাকবেন একজন বিশিষ্ট ডাক্তারবাবু, থাকবেন একজন রাজনীতিবিদ এবং একজন সাংবাদিক। আমরা ডাক্তারবাবু হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর অরিন্দম বিশ্বাসকে, রাজনীতিবিদ হিসেবে আমন্ত্রণ জানিয়েছি অরূপ চক্রবর্তীকে এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যকে। আমরা এই তিনজনের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব। তবে এইসব কথা বলার আগে দু একটা কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। এটা শেয়ার করে নিতে চাইছি আমরা। দেখুন, পৃথিবীটা আজ ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের সাথে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সে কিন্তু বন্দি নেই। এই বন্দি দশা ছাড়িয়ে হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনে এসে গিয়েছে। সারা পৃথিবীর সব খবর নিমেষে চলে আসছে আমাদের কাছে। কিন্তু টেকনোলজির এত উন্নতি হওয়া সত্ত্বেও কিছু দেশ মানে সেই দেশের সমস্ত খবরাখবর থেকে আমরা আজও বঞ্চিত, আজও অধরা। যেমন ধরুন চীন, উত্তর কোরিয়া ইত্যাদি। চীনে গুগল নেই, ফেসবুক নেই, টুইটার নেই, ইউটিউব নেই। ফলে সে দেশের আভ্যন্তরীণ কোনো খবরই আমাদের কাছে এসে পৌঁছয় না। ভাষা কিছু খবর ভাসতে ভাসতে চলে আসে ঠিকই, কিন্তু তার সত্যতা যাচাই করা ভীষণ মুশকিল। শুধু মুশকিলই নেই, না মুমকিন হয়। এইরকমই একটি খবর ভাসতে ভাসতে উড়ে এলো দেশের তথাকথিত গদি মিডিয়ায়। সেখান থেকেই আমরা জানতে পারলাম যে HMPV এই ভাইরাস সম্বন্ধে। এও জানলাম এই ভাইরাস আক্রমণ করলে মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়, ফুসফুস নাকি ফ্যাকাশে হয়ে যায়, সাদা হয়ে যায়। এই গদি মিডিয়ার কিছু ছবিও দেখালো আমাদের। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের লোকজন মুখে মাস্ক লাগিয়ে হাসপাতালে লম্বা লাইন দিয়েছেন, সেসব ছবি আমরা এই গদি মিডিয়াতেই দেখলাম। এদেশের মিডিয়া বলছে আবার লকডাউনের দিকেই নাকি এগোচ্ছে গোটা বিশ্ব। গদি মিডিয়া এই ধরনের আতঙ্ক কিন্তু আগেও তৈরি করেছিল করোনার সময়, মনে করে দেখুন। আদৌ কতটা ভয়াবহ হতে চলেছে HMPV ভাইরাস, কি সতর্কতা নেওয়া এক্ষুনি প্রয়োজন, সেসব তো আমরা জানবো ডাক্তার অরিন্দম বিশ্বাসের কাছ থেকে। তবে এই ভাইরাসের হঠাৎ অবতারণার পেছনে কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে? কোন রাজনৈতিক উদ্দেশ্যে কি এই ভাইরাসের গল্প ছড়ানো হচ্ছে? HMPV কি সত্যি মহামারী রূপে আসতে চলেছে আরো একবার পৃথিবীতে? ভারতীয় মিডিয়া আশঙ্কা করছে আবার লকডাউন হবার। এই প্রোপাগান্ডা কি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, মূল্যবৃদ্ধি, বেকারত্বের সমস্যা থেকে মুখ ঘোরানোর চেষ্টা মোদী সরকারের? পৃথিবীর বিভিন্ন দেশ এই মুহূর্তে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত। সেই যুদ্ধবাদ দেশগুলোকে শান্ত করতেই কি এই ভাইরাসের কল্পকাহিনী? এই রাজনৈতিক অ্যাঙ্গেল বিশ্লেষণের জন্য আমাদের সাথে আজ থাকবেন কলকাতা পুর নিগমের পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তী এবং আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমরা এই সব নিয়েই আজ আলোচনা করব গোল টেবিল বৈঠকে। কেমন লাগলো অনুষ্ঠানটা? অনুষ্ঠানের শেষে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা এই ধরনের অনুষ্ঠান আরো নিয়ে আসবো আপনাদের কাছে। আবার ভাইরাস আতঙ্ক। রাত্রি হচ্ছে 1 নয়, উদ্বেগ বাড়িয়ে ভারতে
ভারতে পাওয়া গেল হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV আক্রান্ত। রাজনৈতিক ব্যক্তিত্ব কলকাতা পুরসভার পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তীর কাছ থেকে আমরা শুনবো এই ঘটনাটার, এই বিষয়ে রাজনৈতিক অ্যাঙ্গেলটা কি। অরূপ, সরাসরি প্রশ্ন তোমাকে, এটা নিয়ে, এই HMPV নিয়ে একটা গেল রব তোলা হচ্ছে টেলিভিশন মিডিয়া, প্যান্ডামিক এসে গেল, আবার লকডাউন হবে, এরকম একটা হইচই শুরু করছে। অথচ যতটুকু চিত্র চীন থেকে পাওয়া যাচ্ছে, যারা চীনে যাতায়াত করেন ব্যবসা সূত্রে, তাদের মাধ্যমে যতটুকু চিত্র পাওয়া যাচ্ছে যে চীনে সেরকম কোনো হাহাকার তৈরি হয়নি, আমাদের দেশে হাহাকার তৈরি হয়ে গিয়েছে। এর কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? অরূপ কি বলছো? প্রবীদা নমস্কার, আমি এনকে ডিজিটালের সমস্ত দর্শককে প্রথমেই নতুন ইংরেজি বছর 2025-এর অনেক শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে তোমাকে ধন্যবাদ জানাই যে নতুন বছরে তুমি তোমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দর্শকদের মধ্যে আমাকে আমন্ত্রণ জানিয়েছো, তার জন্য বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই যে HMPV ভাইরাস, দেখুন, এর বিজ্ঞানের দিকটা, মেডিকেল সায়েন্সের দিকটা, সেটা ডাক্তারবাবু সকলের সামনে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ডক্টর বিশ্বাস আমাদের অত্যন্ত একদম কাছের মানুষ, পছন্দের মানুষ। তো এই HMPV টেকনিক্যাল জায়গাটা আমাদের সকলের থেকে উনি যেহেতু ভালো বোঝেন, তাই আমি টেকনিক্যাল জায়গাটা ঢুকছি। এখনো পর্যন্ত অফিসিয়ালি, আমি যেহেতু কলকাতা পৌর সংস্থার একজন জনপ্রতিনিধি, এখনো পর্যন্ত অফিসিয়ালি না MCH, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, না অন্য কোনো সংস্থা তারা অফিসিয়াল গাইডলাইন ইস্যু করেছে। হ্যাঁ, কিছু কিছু নির্দেশাবলী মানে কমিউনিকেশনের মাধ্যমে সামনে এসছে যে কি কি করা উচিত, হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু। তো সেগুলো এসছে, যেরকম যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে যে সাধারণ সতর্কতাগুলো, সেই সাধারণ সতর্কতাগুলো আমাদের সামনে একটা নির্দেশিকাগুলো এসেছে। যেমন যে কোনো ভাইরাল লোডের ক্ষেত্রেই দেখা যায় যে একদম ছোট শিশুরা, অর্থাৎ 5 বছরের নিচের শিশুরা, অথবা একটু বয়স্ক মানুষ, 60 ঊর্ধ্ব মানুষ বা 65 ঊর্ধ্ব মানুষ, তাদের জন্য বেশি রিস্ক যে কোনো রোগের জন্য। বা যদি কোনো মানুষের যদি অন্য কোনো কোমরবিডিটি থাকে, অর্থাৎ যদি কেউ ডায়াবেটিস পেশেন্ট হন, কেউ যদি কারোর যদি লিভার প্রবলেম থাকে, কারোর যদি বিশেষ করে এই ধরনের ভাইরাসের ক্ষেত্রে যদি কারোর COPD প্রবলেম থাকে, তাহলে তাদের জন্য এটা অনেক বেশি ক্ষতিকর। তো এগুলো কিন্তু আলাদা করে যে এই ভাইরাসের জন্যই ক্ষতিকর তা নয়। মানে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, ধরুন আমাদের যাদের 70-এর দশকে জন্ম, আমাদের সময় তো তখন এত আধুনিক বিজ্ঞানসম্মত পরীক্ষার ব্যবস্থা ছিল না, সেই অর্থে যে জ্বর হয়েছে মানে খুব বেশি হলে পাড়ার ডাক্তারবাবুর কাছে বা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো, খুব যদি জ্বর না করতো তখন নিতাম। তখনকার দিনের যে ওষুধ, সাধারণ ওষুধ, এবং তখন অধিকাংশ ক্ষেত্রে টেস্টও হতো না। অনেক ভাইরাল যে কি ভাইরাস সেটা জানাও যেত না। আর ভাইরাল এর ক্ষেত্রে সাধারণত যেহেতু অ্যান্টিবায়োটিক প্রয়োগ হয় না, কিছু অ্যান্টিভাইরাল ডোজ, সেগুলো খুব মানে রেয়ার কেসে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করতেন। এভাবেই আমরা বড় হয়েছি। কিন্তু সামগ্রিক চিত্রটা বদলে গেল যখন নোভেল করোনা ভাইরাস 2019 সালে, একদম 19-এর শেষাশেষি বলা যেতে পারে, সারা পৃথিবীর কাছে একটা উদ্বেগের কারণ হলো, এবং 2020-তে কার্যত সেই প্যান্ডেমিক সারা পৃথিবীকে এফেক্ট করল। এই নোভেল করোনা ভাইরাস আসার পর থেকে মানুষের মনে কিন্তু এই উদ্বেগটা আপনি একেবারে অমূলক বলতে পারবেন না বা দূর করে দিতে পারবেন না। কারণ ওই বাংলা একটা প্রবাদ আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো আমরা সাধারণ মধ্যবিত্ত যারা ঘর পোড়া গরু, দেখুন করোনা ভাইরাসের সেকেন্ড স্ট্রেন যা ব্যাপকভাবে সংক্রমণ হয়েছিল, তাতে এরকম কোনো মানুষ ভারতবর্ষে খুঁজে পাবেন না যার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব বা নিকট পরিচিতর মধ্যে কাউকে না কাউকে হারাতে হয়নি। আমি আমার নিজের বাড়িতে আমার কাকুকে হারিয়েছি। আমার মা যদিও কোমরবিডিটি অন্য পেশেন্ট ছিলেন, কিন্তু মাকেও করোনা কালে হারিয়েছি। কিন্তু আমার নিজের কাকুকে আমি নোভেল করোনা ভাইরাস তার শিকার হয়ে চলে যেতে হচ্ছে। সুতরাং এরকম প্রতিটা বাড়িতেই কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে যারা করোনার সময় এফেক্টেড হয়েছিলেন, সরাসরি বা অপ্রত্যক্ষ। সেই কারণেই মানুষের মনে কিন্তু এই প্যান্ডেমিক জাতীয় জিনিস এলে পরে একটা ভয় থাকা খুব স্বাভাবিক। এইবার প্রশ্নটা এখানে যে ভয়টা আমি যে পাচ্ছি, সেই ভয়টা কি সত্যিকারেরই ভয় পাওয়ার মতো,
না ভয়ের জায়গাটা অমূলক। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু এখনো পর্যন্ত আমি আমাদের যিনি কর্পোরেশনের সরকারি যে মেডিকেল অফিসাররা রয়েছেন বা এক্সিকিউটিভ অফিসাররা, হেলথ অফিসাররা রয়েছেন বা সিএমওইচ লেভেলের অফিসাররা রয়েছেন, তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি সেটা অবশ্যই অফিসিয়াল নয়, আমি একেবারে আনঅফিসিয়ালি ইনফরমালি যেগুলো জানতে পেরেছি, তারা অন্তত প্রাথমিকভাবে এখন মনে করছেন যে যেহেতু এখনো কোনো সরকারি নির্দেশিকা সরাসরি সেভাবে জারি হয়, এখনো এই ভাইরালটা, হ্যাঁ ভাইরাসটা নিশ্চিতভাবে ওর হয়তো সংক্রমণের হার বেশি রয়েছে, কিন্তু এখনই অযথা না হয়ে কিছু সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে থাকা প্রয়োজন। যেমন যদি কেউ দেখা যায় জ্বর হয়েছে, হাঁচি কাশির মতো অসুখ রয়েছে, তাহলে তাকে যে বেসিক মেজার, মানে যে কোনো ভাইরাল হলে পরেই লোকে আজকাল মাস্ক পরে বা হাত ধোয় বারবার করে, বাড়িতে যদি কেউ যদি জ্বরের ভাইরাস ক্যারি করে সেটা জানতে পারলে তার সংস্পর্শে যেখানে আসছে, কারণ সে হয়তো কাশছে, সেটা দিয়ে দরজাটা খুলছে, তার জন্য আবার সেই দরজাটা আরেকটা মানুষ খুলছে, খুব স্বাভাবিক কারণেই নোভেল করোনা ভাইরাসের সময় যে যে সতর্কতা বিধি মানা হয়েছিল সেইগুলো মানলে কোনো ক্ষতি নেই, কিন্তু তার জন্য এক্ষুনি যে আতঙ্কিত হয়ে সাংঘাতিক একটা কিছু করতে হবে এটারও এক্ষুনি বোধহয় প্রয়োজনীয়তা নেই। যদি প্রয়োজন পড়ে নিশ্চিতভাবে ভারত সরকার তাদের স্বাস্থ্য মন্ত্রক আছে, রাজ্য সরকার রয়েছেন, তাদের স্বাস্থ্য দপ্তর রয়েছে, তারা সকলে মিলে আলোচনা করে সেই নির্দেশিকা জারি করবে। সমস্যাটা হচ্ছে তার আগে কিছু মিডিয়া, তারা দেখা যাচ্ছে যে ক্রমাগত এইটাকে এই এখন তো সমস্যা হয়েছে যে মিডিয়ার বাজারও পড়তেই, কারণ একটা সময় নামই হয়ে গিয়েছিল গদি মিডিয়া। তো গদি মিডিয়াকে মানুষ গত লোকসভা ভোটে যে বিপুলভাবে প্রত্যাখ্যান করেছে সেটা ফলেই পরিষ্কার। তাই যারা আপকি বার 400 পার বলেছিল, গদি মিডিয়া কার্যত তাদের প্রোপাগান্ডা মুখ থুবড়ে পড়ে 240-এ বিজেপিকে আটকে রেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মিডিয়া তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেটা এক্সিট পোলের ফল হোক, আমি সব মিডিয়ার কথা বলছি না অবশ্যই, কিন্তু অধিকাংশ যারা কর্পোরেট মিডিয়া হাউস, যারা কার্যত কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলেন বা একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলেন, তারা কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা অনেকাংশেই নষ্ট করেছে। এইবার তারা এই খবরগুলোকে এত বেশি করে স্প্রেড করছেন, এখানে একটা আশঙ্কা আবারও মনে দেখা দিচ্ছে যে তাহলে এটার পিছনে সত্যি সত্যি কি মেডিকেল সায়েন্সটাই কারণ, নাকি অন্য কোনো কারণ রয়েছে যার প্রেক্ষিতে এই ধরনের খবরগুলো বেশি করে মানুষের সামনে সামনে আনা হচ্ছে। এটা হলে কি হবে, আজকে এটা তো ঘটনা ভারতবর্ষের মতো দেশে, এখানে যদি আনপ্ল্যান লকডাউন আবারও হয়, কোভিড এর সময় আমরা দেখেছি আনপ্ল্যান লকডাউনের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে পায়ে হেঁটে মাইলের পর মাইল, কয়েক হাজার মাইল হাঁটতে হয়েছে। আমরা কোভিড এর সময় শিউরে ওঠার দৃশ্য দেখেছি, ভারতবর্ষের রেল লাইনে প্ল্যাটফর্মের ওপরে মৃত মা পড়ে রয়েছে, সেই মৃত মায়ের কাছে তার শিশু মায়ের দুধ খাওয়ার জন্য ছুটে যাচ্ছে, সেই দৃশ্য কোভিড এর সময় সারা ভারতবর্ষের মানুষ দেখে শিউরে উঠেছে। কোভিড এর সময় ভারতবর্ষের মানুষ উত্তরপ্রদেশের গঙ্গা দিয়ে একের পর এক লাশ বয়ে যেতে দেখেছে। কোভিড এর সময় অক্সিজেন সিলিন্ডার পাচ্ছিল না বাচ্চারা, একজন ডাক্তার, তার নাম যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়, তিনি কেন অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছেন সেটা খবর হয়, যোগী রাজ ডাবল ইঞ্জিনের সরকারের মুখ পুড়েছে, তার জন্য ডাক্তার কাপিল খানের নামে মিথ্যা বদনাম দিয়ে তাকে জেলে পোড়া হয়েছে। তো একাধিক সংবাদ আমরা তখন শুনেছিলাম। পরবর্তীকালে যেটা জানলাম সেটা আরো মারাত্মক। কোভিড এর সময় আমরা প্রত্যেকে আমরা ভ্যাকসিন নিয়েছি, আমি নিজে ভ্যাকসিন নিয়েছি, কোভিশিল্ড নিয়েছি, কোভিশিল্ড ফার্স্ট ডোজ, তারপর সেকেন্ড ডোজ, এমনকি বুস্টার থার্ড ডোজ পর্যন্ত আমি নিয়েছি, কেউ কেউ কোভ্যাক্সিন নিয়েছেন, এবং এখন দেখা যাচ্ছে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় একাধিক কম বয়সী যুবক যুবতী তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, এবং এটা পরবর্তীকালে সরকার পর্যন্ত অ্যাকনলেজ করেছে। তাহলে প্রশ্নটা এখানেই যে তড়িঘড়ি করে যে ভ্যাকসিনের প্রয়োজন ছিল, কিন্তু সেই ভ্যাকসিন প্রপার ট্রায়াল কি গিয়েছিল, নইলে পরে এত মানুষের পরবর্তীকালে মৃত্যুর কারণ হচ্ছে, এবং বহু ক্ষেত্রে ডাক্তাররাও এইদিকে দিক নির্দেশ করেছেন। তার পিছনে কি তাহলে অন্য কোনো কারণও ছিল? যেমন আপনার মনে থাকবে লোকসভা নির্বাচনের আগে একটি মামলা নিয়ে সারা ভারত তোলপাড় হয়ে গিয়েছিল। প্রশান্ত ভূষণ আইনজীবী, তিনি এই মামলায় অন্যতম অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত মামলা। এসবিআই ইলেকটোরাল বন্ডের তথ্য জানাতে অপারগতা জানায়, কার্যত সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসনা খেয়ে তারপরে তারা তথ্যগুলো সামনে আনে, কিন্তু সেই তথ্য আংশিক সত্য ছিল, অর্থাৎ তাতে যে
আলফা নিউমারিক কোড, সেই কোডটা ছিল না যাতে জানা যেত যে কে কোন কোম্পানি কোন পার্টিকে কত করে টাকা দিয়েছে। পরবর্তীকালে যখন আবার সুপ্রিম কোর্ট বকা দেয় কার্যত কানুন কেন্দ্র সরকার এবং এসবিআই কে, তখন যখন পুরো ডেটা সামনে আসে, তখন যে শিউরে ওঠার মতো তথ্য সামনে এসেছিল, তাতে সকলের মনে থাকবে দর্শক বন্ধু আপনাদের, যে সিরাম বায়োটেক কোম্পানি যারা কোভিশিল্ড করোনা ভ্যাকসিন তৈরি করেছিল, তারা পর্যন্ত 400 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে বিজেপি কে চাঁদা দিয়েছে। অরিন্দমদাকে আমি দেখতে পাচ্ছি, অরিন্দমদা যদি আমি ভুল করে থাকি, অরিন্দমদা নিশ্চয়ই সংশোধন করে দেবেন। তাহলে করোনার সময় যারা করোনার ভ্যাকসিন, এবং পরবর্তীকালে দেখা গেছে সেই ভ্যাকসিনের ট্রায়ালটাও যথাযথ ছিল না, যার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রচুর মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হচ্ছে এবং আজও হয়ে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিরাম বায়োটেকের মতো কোম্পানি তারা যখন ইলেকটোরাল বন্ডে কার্যত বিজেপি পার্টিকে উপঢৌকন দেয়, কার্যত বিজেপি পার্টি ফান্ডে টাকা দিয়ে বিজেপিকে ভোট লড়ার জন্য সুবিধে করে দেয়, সেইখানে তো ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবে যে আবার একটা ভাইরাস আসবে, আবার আনপ্ল্যান লকডাউন হবে। এবং আপনাদের মনে থাকবে দর্শকদের অনেকে, মহারাষ্ট্রে তখন কমলনাথের সরকার, মহারাষ্ট্র বলছি মধ্যপ্রদেশে তখন কমলনাথের সরকার চলছিল, কমলনাথের সরকারকে ভেঙে দিয়ে আস্থা ভোট পিছিয়ে দেওয়া হয়েছিল দুদিন, লকডাউনকে দুদিন পরে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, যাতে মধ্যপ্রদেশে বিজেপি ঘোড়া কেনা বেচা করে সেই সংখ্যক এমএলএ জোগাড় করতে পারে। তো সব দিকে সুযোগ নিয়েছিল যে দলটা, তার নাম ভারতীয় জনতা পার্টি। এইবার এইচএমপিভি ভাইরাস, আমি আবারও বলছি, আমি ডাক্তার নই, ডাক্তারবাবু রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, মানে আমি ডাক্তারবাবুকে মনে করি বাংলার অন্যতম গর্ব। তিনি শুধু ডাক্তার হিসেবে নন, তিনি বাংলা ভাষা রক্ষার ক্ষেত্রে যে যে ধরনের উদ্যোগ নিয়েছেন, আমি প্রণাম জানাই ডাক্তার বিশ্বাসকে। এবং আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকেও ডাক্তারবাবুদের এই লড়াইতে, যে বাংলা আমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষা আমার গর্ব, সেই মাতৃভাষাকে যারা আমাদের কেড়ে নিতে চায় অধিকার, সেই অধিকার রক্ষার লড়াই দিয়ে যারা সামনে দাঁড়িয়ে লড়ছেন, তাদের মধ্যে অগ্রগণ্য সেনাপতির নাম ডক্টর অরিন্দম বিশ্বাস। ডাক্তারবাবুকে আমি নতুন বছরে প্রণাম জানাই, উনি আমার থেকে সিনিয়র, আমি ছোট ভাই হিসেবে দাদাকে প্রণাম জানালাম। এবং ডাক্তারবাবু টেকনিক্যাল জায়গাটা ব্যাখ্যা করেছেন। আমি আমার রাজনৈতিক ভাবে যেটুকু মনে হচ্ছে, যে এখনই আমি আমার মেডিকেল অফিসার বা এক্সিকিউটিভ হেলথ অফিসার বা সিএমও লেভেলে যেটুকু কথা বলে জানতে পারছি, হ্যাঁ, যে কোনো ভাইরাল থাকলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা প্রয়োজন। মানে মারাত্মক ভাবে উদ্বেগের গেলার মতো পরিস্থিতি না, আসেনি, কিন্তু অরূপ পরিস্থিতি অরূপ অরূপ আমি আমি এই দিকটায় যাচ্ছি না। বলছি এই যে একটা হাওয়া ছড়ানো হচ্ছে, লকডাউন আসছে, প্যান্ডামিক হতে চলেছে, এর মধ্যে কি সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, যে টেলিভিশন মিডিয়ার মাধ্যমে এইসব খবর খাইয়ে দেওয়া হচ্ছে? দেখো, রাজনৈতিক উদ্দেশ্য আছে কি নেই সেটা তো ক্রমশ প্রকাশ্য, সেটা যত দিন যাবে বোঝা যাবে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, লকডাউন হলে সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি পেটে লাথি পড়ে দিন আনা দিন খাওয়া মানুষ। যে মানুষ আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে তার সংখ্যা ভারতবর্ষে সবচেয়ে বেশি। যারা সরকারি চাকরি করে, যারা প্রাইভেট সংস্থায় চাকরি করে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, তাদের হয়তো লকডাউনে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু সেই সংখ্যা কত? সেই সংখ্যা তো ভারতবর্ষের 10% নয়। ভারতবর্ষের বাকি যে ভারত, 10% যদি সেই হয়, আরো 10% যদি আমি ধরি যারা সেই অর্থে অর্থনৈতিকভাবে সক্ষম সাবলীল, যারা উচ্চবিত্ত, যারা অতি উচ্চবিত্ত, বা যারা কর্পোরেট বিলিয়নিয়ার, তাদের কথা বাদ দিলে যদি 15 থেকে 20% ভারতবাসীকে বাদ দিই, তাহলে 80% ভারতবাসী, অর্থাৎ 140 কোটি ভারতবাসীর 110 কোটি ভারতবাসী যাদের রুটি রুজি নির্ভর করে প্রতিদিনের কামাইয়ের উপরে, সেই মানুষদের আমরা দেখেছি কি কোন রাজনৈতিক দল 5 কেজি চাল দিচ্ছে, 2 কেজি আলু দিচ্ছে, একটা সর্ষের তেলের বোতল দিচ্ছে, তার জন্য বহু সম্ভ্রান্ত ঘরের মানুষ, তাদেরকে পর্যন্ত আমরা লাইনে দাঁড়াতে দেখেছিলাম, যেহেতু তাদের ফিক্সড অ্যাসেট নেই, তাদের দৈনন্দিনের উপর নির্ভর করে তাদের অর্থনীতি বেঁচে থাকে। দৈনন্দিনের ইনকাম যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, অনেক শিক্ষিত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষকে আমরা দেখেছি কার্যত বাজারে লাইনে দাঁড়িয়ে কুপন দিয়ে গিফট গুলোকে কালেক্ট করতে, যেই কথা সেই মানুষগুলোর প্রাপ্য ছিল না। লকডাউন হলে সুবিধা হবে আম্বানি আদানি, লকডাউন হলে সুবিধা হবে হোয়াইট কলার জব যারা করেন, যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, সেই মানুষের হয়তো সুবিধে হতে পারে। লকডাউন করলে সবচেয়ে বেশি বিপদের ভারতবর্ষের সেই মানুষ যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন, যারা লোকাল বাসে যাতায়াত করেন, যারা গণমাধ্যমে যাতায়াত করে
কর্মক্ষেত্রে যান, লকডাউনে বিপদে পড়বেন। ভারতবর্ষের সেই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, মিডল টায়ারের ব্যবসায়ীরা, এমএসএমইরা, যাদের পুরো ব্যবসাটাই দাঁড়িয়ে আছে এই বাজার ব্যবস্থার উপরে, অর্থাৎ মানুষের সাথে মানুষের ইন্টারাকশন, ট্রানজাকশন, এবং তার সাথে সাথে এই যে বিজনেস এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটার স্টেবিলিটির উপরে দাঁড়িয়ে সামগ্রিকভাবে ভারতবর্ষের এই বিশাল অঙ্কের মানুষের অর্থনীতিটা দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যদি লকডাউন হয়, থামাচ্ছি আমি জানি না তার আমি অরূপকে একটু থামাচ্ছি। অরূপ, আমাদের সাথে আমি অরূপকে থামাচ্ছি একটু। আমাদের সাথে আছেন আমাদের খুব প্রিয় ডাক্তার, প্রিয় মানুষ অরিন্দম বিশ্বাস আছেন। অরিন্দম দা, আমি আপনার এই যে ভাইরাসের কথা ছড়ানো হচ্ছে, এর মানে টেকনিক্যাল দিকটা একটু জানান। কি কারণে ভাইরাস এফেক্ট হয়, বা কাদের হয়, হলে কি করতে হবে, এটা যদি একটু আমাদের জানান। এটা একটা খুব সাধারণ ভাইরাস। এটার নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা একটা আরএনএ ভাইরাস। এটা জলকণার মাধ্যমে ছড়ায়। হাঁচি, কাশি, সর্দি হলে একজন আরেকজনকে ছড়িয়ে দিতে পারে। এইবার যেটা হচ্ছে, আমাদের সব থেকে ভয়ের কারণ হচ্ছে চীন, কিন্তু এটা সারা বিশ্বব্যাপী হয়। এটা শীতকালীন ভাইরাস, শীতেই বেশি হয়। আর এটা ভারতবর্ষেও হতে পারে। যে কেসগুলো হয়েছে সেগুলো ভারতবর্ষেই উৎপত্তি। সেখানে একেবারে মৃদু উপসর্গগুলো সর্দি, কাশি, হাঁচি, জ্বর, গলা ব্যথা এইটুকু অবধি থাকবে। আর 7 দিনের মধ্যে সেটা সেরেও যায়। কিন্তু জটিলতা সৃষ্টি হয় দুটো ক্ষেত্রে: 5 বছরের নিচে আর 65 বছরের উপরে, যাদের প্রতিরোধ করার ক্ষমতা সীমিত। তো সব দিক থেকে যদি আর নির্দিষ্ট কোনো চিকিৎসা এর নেই, এর কোনো ভ্যাকসিন নেই। একে আমরা আনুষঙ্গিক চিকিৎসা করি, যেটা হচ্ছে জ্বর হলে প্যারাসিটামল দিয়ে, নাক দিয়ে জল পড়লে অ্যান্টি অ্যালার্জিক দিয়ে, আর বেড রেস্ট নিতে বলি, আইসোলেশনে রাখা হয়, আর তার সাথে জল খেতে বলি। যখন কাশি সর্দি যদি রং বদলায়, তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আছে। তখন বোঝা যাবে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। কিন্তু একটা কথা খুব স্পষ্ট, এই ভাইরাস নিয়ে এখন কোনো চিন্তার কিচ্ছু নেই। কিন্তু একটাই মুশকিল, দেশটা চীন, যেখান থেকে এই ভাইরাসের সংখ্যাটা বেড়েছে। ভাইরাসের থেকে আমি মনে করি চীন আরো বেশি বিষাক্ত ভাইরাস, কারণ তাদের কোনো সরকারি কোনো খবর থাকে না, সবই অসমর্থিত খবর। তারা গেইন অফ ফাংশন, অর্থাৎ একটা ভাইরাসকে বিষাক্ত করার জন্য প্রোটিন স্ট্রাকচারটাকে বদলানো যায়। সেই গেইন অফ ফাংশনটা যদি তারা করে, তখন কিন্তু বিপজ্জনক হতে পারে। কিন্তু আমরা এই মুহূর্তে সারা দর্শকদের সবাইকে বলবো, চিন্তার কিছু নেই। দুটো জিনিসের বিষয় জোর দিন: হাতটা ভালো করে ধোবেন, কারণ 11 থেকে 12 বার আমাদের অজান্তে হাতটা মুখে চলে আসে। তো সেই ক্ষেত্রে হাতটা ভালো করে ধোন, যাতে হাতটা স্যানিটাইজ থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, জনসমাগমে গেলে চেষ্টা করুন একটা মাস্ক পরে থাকার। তাতে সুবিধা হবে, তাতে রোগটা ছড়াবে না, তাতে আমরা রোগটা আয়ত্তে আনতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটা কথা স্পষ্ট, এইটা নিয়ে ভয় পাওয়ানোর কোনো কিছু নেই। আলোচনা হোক, আলোচনার জায়গা থাকবে। চিকিৎসক হিসেবে আমার একটা গুরু দায়িত্ব আছে, মানুষকে আশ্বস্ত করার। সেই আশ্বস্তর কাজটা আমি করছি এবং বলছি দর্শকদের, চিন্তা নেই, সতর্ক থাকুন। যা যা বললাম, এই গাইডলাইন্স, এইগুলো যে কথাগুলো বললাম, সেগুলো পালন করুন। আর ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, কোনো অসুবিধা হয় না। আমরা ডাক্তারবাবুকে ছেড়ে দেব, ওনার অন্য প্রোগ্রামও আছে। ডাক্তারবাবুকে ছেড়ে দিয়ে আমরা যাব রাজনৈতিক আলোচনায়। ডাক্তারবাবু আমাদের সামাজিক প্রেক্ষাপটটা বললেন, ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আমরা যাব সামাজিক আলোচনা দেখে, বা রাজনৈতিক আলোচনায়। আমরা চলে যাব একবার অরূপের কাছে। অরূপ, ডাক্তারবাবু পুরো বিষয়টা বললেন, এমন কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু মিডিয়া তো আমাদের ভয় দেখাচ্ছে। মিডিয়া ভয় দেখালে মিডিয়ার লাভ আছে, মিডিয়া ভয় দেখালে বেনিফিট আছে। কারণ আজকে মানুষ যদি ঘরবন্দি হয়ে থাকে, মানুষ অনেক ক্ষেত্রে মিডিয়ার মুখাপেক্ষী হয়ে থাকবে, মিডিয়ার টিআরপি বাড়বে, কর্পোরেট মিডিয়ার মানুষ মিডিয়া মুখী হয়ে থাকবে। মানুষ যাতে অন্য দৈনন্দিন সমস্যাগুলো ভুলে গিয়ে শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করে, তাহলে মানুষ 45 বছরে যে এই সরকারের আমলে ভয়াবহ বেকারত্ব, অর্থনীতির অবস্থা যে তলানিতে, মধ্যবিত্তের সুদের হার যে প্রতিনিয়ত কমছে এবং ওষুধের দাম যে প্রতিনিয়ত বাড়ছে, যে মানুষ
প্রভিডেন্ট ফান্ডের টাকা জমিয়ে সংসার চালান তার সুদ থেকে, সেই পরিমাণ প্রতি মাসে কমছে। যে আগে 12,000 টাকা পেতেন সে এখন 8,000 টাকা সুদ পান। এদিকে যে ওষুধটাকে কিনতে হতো মাসে 2,500 টাকার, এখন সেই ওষুধের দাম হয়ে গিয়েছে 4,000 টাকা। অর্থাৎ তার নুন আনতে পান্তা ফুরোচ্ছে। এই সাধারণ তথ্যগুলো মানুষের সামনে আলোচনা কম হবে। যত এই কথাগুলো মানুষের সামনে আলোচনা কম হবে, তত রাজনৈতিক একটি দলেরই লাভ হবে, যেই দলের অঙ্গুলি হেলনে এই কর্পোরেট মিডিয়ারা চলে। তাই খুব স্বাভাবিকভাবে এই ন্যারেটিভটা যদি মার্কেটে রাখা যায়, তাহলে কার লাভ হয় সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। তাই এটা নতুন কোনো ইস্যু নয়। ইস্যুটা ডাক্তারবাবু যেটা বললেন সেটা পরিষ্কার। এই ধরনের অ্যান্টিভাইরাল, এই ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে দেখেছি ভাইরাল লোড থাকে, কিছুদিন পরে সেটা এমনি এমনিই কমে যায়। নিশ্চিতভাবে সতর্ক থাকতে হবে। শীতকালে এই ধরনের সর্দি কাশি গলা ব্যথা তো হয়েই থাকে, ঘরে ঘরে হয়ে থাকে। আমাদের ছোটবেলা আপনি আমি কবে টেস্ট করেছি যে কোন ভাইরাসে কি হয়েছে? ডাক্তারবাবুরা অনেক ক্ষেত্রেই তারা অ্যান্টিসিপেশনের উপর বেস করে ওষুধ দিতেন, অধিকাংশ ক্ষেত্রে কমেও যেত। আমি বলছি না যে যখন বিজ্ঞানসম্মত পন্থা রয়েছে কেন মানুষ টেস্ট করবেন না, নিশ্চয়ই টেস্ট করবেন, কিন্তু অযথা প্যানিক না করতে। কারণ ডাক্তারবাবুরাও তাই কথাই বলছেন। হ্যাঁ, যদি কারো সিওপিডি থাকে বা অন্য কোমরবিডিটি থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই বাড়তি সাবধানতা অবলম্বন করতে ডাক্তারবাবুরাই বলছেন। কিন্তু আমি আবারও বলছি, ডাক্তারবাবুরা যেভাবে গাইড করছেন সেভাবে চলুন। মিডিয়া যেভাবে আপনাকে চালাতে চাইছে সেভাবে অন্ধভাবে মিডিয়াকে বিশ্বাস করবেন না, কারণ এই মিডিয়া বর্তমানে সত্যির থেকে মিথ্যে বেশি কথা বলে। আমি সব মিডিয়ার কথা বলছি, আমি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের কথা বলছি না। কোট আনকোট যারা গদি মিডিয়ায় পরিণত হয়েছে, কর্পোরেট মিডিয়ার অধিকাংশ, যারা তাদের বসের হুকুমের বাইরে একটি সংবাদ পরিবেশন করতে পারে না, তারা নিউজের বদলে ভিউজ বেশি পরিবেশন করা পছন্দ করে, সেই মিডিয়া থেকে শতহস্ত দূরে থাকে। তাতেই দেশ এবং দশের মঙ্গল। অনেক ধন্যবাদ। অরূপ তার বক্তব্য রাখলেন। অরূপকে আমাদের চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার প্রদীপদা, আপনাদেরও সব দর্শককে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি আপনাদের অনুমতি নিয়ে আমি এবার তাহলে একটু বিদায় নিচ্ছি। আমরা কথা বলছিলাম অরূপ চক্রবর্তীর সাথে, আমরা কথা বললাম ডাক্তার অরিন্দম বিশ্বাসের সাথে। এবার আমরা ধরতে চাইবো সাংবাদিক সুমন ভট্টাচার্যকে। সুমন বাবুর কাছ থেকে আমরা জানবো এই যে পুরো প্যান্ডামিক একটা গল্প ছড়ানো হচ্ছে, হাওয়া ছড়ানো হচ্ছে, বা একটা ত্রাস তৈরির চেষ্টা হচ্ছে মিডিয়ার তরফে, এইটা কতটা যুক্তিযুক্ত, বা এই যে ত্রাস তৈরির পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা সেটা জানবো আমরা সুমন ভট্টাচার্যের কাছে। তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এতক্ষণ আমরা যাদের সাথে কথা বললাম তাদের একজন ডাক্তারবাবু অরিন্দম বিশ্বাস এবং আরেকজন রাজনীতিবিদ অরূপ চক্রবর্তী। আমরা তাদের কাছ থেকে সামাজিক রাজনৈতিক অ্যাঙ্গেলটা দেখলাম, বা ডাক্তারি পরিভাষায় এই রোগকে কি করে প্রতিরোধ করা যায় বা কি করা উচিত সবটাই আমরা দেখলাম। এবার আমরা চলে যাব আমার খুব প্রিয় একজন সাংবাদিক সুমন ভট্টাচার্যের কাছে। সুমনদার কাছ থেকে জানতে চাইবো, সুমনদা, এই যে একটা প্যান্ডামিক হাওয়া ছড়ানো হচ্ছে, লকডাউন হতে পারে হাওয়া ছড়ানো হচ্ছে গদি মিডিয়া জুড়ে, এর পেছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? কি মনে হয় আপনার? দেখুন, এর পেছনে অবশ্যই রাজনৈতিক এবং ব্যবসায়িক অভিসন্ধি আছে। আমাদের এটা বুঝতে হবে যে আগের বার করোনার সময় যে আতঙ্ক ছড়ানো হয়েছিল, যাতে গোটা দুনিয়া জুড়ে লকডাউন হয়েছিল, তাতে ডিজিটাল যে ট্রানজাকশন বা ডিজিটাল যে মিডিয়া, তার একটা সাংঘাতিক গ্রোথ হয়েছিল। আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ডিজিটাল ট্রানজাকশনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এবং আমি আপনাকে খুব বিনয়ের সঙ্গে এটাও মনে করিয়ে দেব, এই যে ভ্যাকসিন ইন্ডাস্ট্রি, সেই ভ্যাকসিন ইন্ডাস্ট্রিতে কিন্তু বিল গেটসের
নান আদার দেন বিল গেটস এর কোটি কোটি টাকা বিনিয়োগ আছে, কোটি মানে হাজারো কোটি টাকার বিনিয়োগ আছে। ফলে এই যে আতঙ্ক তৈরির চেষ্টা বা এই যে গোটা একটা মানে প্যান্ডেমিক আসছে প্রচার এবং গদি মিডিয়ার সন্ধ্যেবেলা যথারীতি নিজস্ব খাপ পঞ্চায়েত বসিয়ে দেওয়া, এই সবকিছুর পেছনে একটা রাজনৈতিক ব্যবসায়িক উদ্দেশ্য আছে। ব্যবসায়ী কিরকম, যখনই এই ধরনের প্যান্ডেমিক হয়, আগেরবারও আমরা দেখেছিলাম, তথাকথিত বড় ব্যবসায়ী বা বড় যারা মানে ধরুন, মানে আমি নাম করেই বলি, ফ্লিপকার্ট, অ্যামাজন, এদের লাভ হয়। কিন্তু পাড়ার মোড়ে যে লোকটি ছোট দোকান চালায়, যে ছোট একটা সওদাগরি দোকান চালায়, ছোট মিষ্টির দোকান চালায়, তার কিন্তু ক্ষতি হয়, কারণ আপনি তার কাছে যান না, আপনি মনে করে নেন যে ভাইরাস আপনাকে আক্রমণ করবে। তো এই যে গোটা যে মানে কি বলবো, যে গোটা যে ইকোসিস্টেমটা তৈরি করা, আমি ইংরেজি শব্দই ব্যবহার করলাম, তার পেছনে তো একটা বড় ধরনের বাণিজ্যিক এবং রাজনৈতিক উদ্দেশ্য থাকে। দেখুন, প্যান্ডেমিক হয়েছিল বলে অনেক ধরনের, মানে আমি করোনার সময় বলছি, সিএ এনআরসি নিয়ে যে আন্দোলন তৈরি হয়েছিল, সেটাকে মানে কেন্দ্রের বিজেপি সরকার ধামাচাপা দিতে পেরেছিল। শাহিনবাগের যে বিক্ষোভ মঞ্চ, সেটা ভেঙে দিয়েছিল। তো এইগুলো তো সবসময় কাজ হয় যে মানে আপনি একটা অন্য কোনো ধুয়ো তুলতে পারলে, এবং যাতে আপনার এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা যায় যে আবার আপনি মানে আবার আপনাকে ভাইরাস আক্রান্ত করছে, এবং যে ভাইরাস আক্রমণ করলে আপনার একদম মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, ছুলেই আপনি মানে সোজা স্বর্গে চলে যাবেন, মাঝখানে কোনো স্টপ গ্যাপ নেই, এরকম একটা পরিবেশ তৈরি করতে পারলে তো খুব মানে যাকে বলে বড় পুঁজি, বড় ব্যবসায়ী এবং অবশ্যই বড় রাজনীতিবিদদের লাভ হয়। না, ভারতবর্ষেও এখন নানা সমস্যায় জর্জরিত। বেকারত্ব সমস্যা, স্বাধীনতার পরে সর্বোচ্চ দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে অস্বাভাবিকভাবে, পেট্রোপণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে, এরকম বহু সমস্যায় জর্জরিত ভারতবর্ষ, যেখানে 80 কোটি লোককে প্রতিদিন খাবার দিতে হয়, তা না হলে তারা মারা যাবে। এইরকম একটা ভারতবর্ষকে দেখানো হচ্ছে বিশ্বের 5ম অর্থনীতির দেশ হতে চলেছে। তো এই যে পুরো ব্যাপারটা কন্ট্রাডিক্টরি ব্যাপার, একবার আমি 80 কোটি লোককে খেতেও দিচ্ছি, তা না হলে তাদের খাবার জুটবে না, আবার বলছে আমি বিশ্বের 5ম অর্থনীতির দেশ। এই কন্ট্রাডিক্টরি ব্যাপারটা প্রকাশ্যে এসে যাওয়ায় তাই কি ভারতবর্ষের মিডিয়া এই প্যান্ডামিক আসছে বা লকডাউন হবে এইরকম ত্রাস ছড়াচ্ছে? দেখুন, ভারতবর্ষে যেটা তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া, যেটাকে আপনি বা আমি গদি মিডিয়া বলে রেফার করলেই ভালো, তারা আতঙ্ক ছড়াতে পারলে আর কিছু চায় না। মানে সেটা ধরুন, মানে একটা ঘূর্ণিঝড় আসছে, সেই ঘূর্ণিঝড় নিয়ে যদি 3 দিন আতঙ্ক তৈরি করা যায়, তাহলে তাদের টিআরপি বাড়বে। মানে এরকমই ভারতবর্ষের তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়ার প্রধানতম লক্ষ্য। আমি আপনাকে এটা মনে করিয়ে দেব, এমনকি ঘূর্ণিঝড় এলে সেই ঝড়ের সময় কোথায় গেলে সবচেয়ে আপনি বিধ্বংসী জিনিসপত্র দেখতে পারবেন, তার বিজ্ঞাপনও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার স্টোরিতে দেখা যায়। তথাকথিত কলকাতা শহরের সবচেয়ে প্রগতিশীল সংবাদপত্র বলে আপনি এখানে গেলে ঘূর্ণিঝড়ের ভয়ানক রূপ দেখতে পাবেন, ঠিক আছে? ফলে আতঙ্ক সবচেয়ে ভালো বিক্রি হয়, ঠিক আছে? আতঙ্ক বিক্রি করাটা আমাদের দেশের দুর্ভাগ্যজনকভাবে মেইন স্ট্রিম মিডিয়ার সবচেয়ে বড় কাজ হয়ে গিয়েছে। এবার যেটা সমস্যা হচ্ছে, যে আপনি যেটা বললেন যে কেন্দ্রীয় সরকারের তো শুধু দ্রব্যমূল্য বৃদ্ধি না, ধরুন চাকরি নেই, যত চাকরি দেওয়ার কথা ছিল তার মধ্যে অধিকাংশই চাকরি নেই। এইরকম পরিস্থিতিতে যদি আপনি আবার একটা লকডাউন বা ইত্যাদির একটা আতঙ্ক তৈরি করতে পারেন, তাহলে লোকে অন্তত চাকরির কথা তুলবে না, তাহলে লোকে অন্তত বাকি যে সমস্যাগুলোর কথা, অর্থাৎ চাল, ডাল, আলু, পেঁয়াজের দাম কেন বাড়ছে, সেগুলো নিয়ে প্রশ্ন করবে না। আমার মনে হয় সবসময় এই জন্য একটা আতঙ্ক তৈরির চেষ্টা থাকে। দেখুন, আপনি যখন বললেন, তারপর আমি আজকে চীনের বিভিন্ন সংবাদপত্র দেখছিলাম, এটা কিন্তু সবাই বলছে যে এটা নিয়ে এখনো কোনো চিন্তা করার কিছু নেই, এবং ব্যাঙ্গালোরে যে 2জন শিশুর শরীরে HMPV ভাইরাস ধরা পড়েছে বলে বলা হচ্ছে তার সাথে চীনের কোনো সম্পর্ক নেই। কিন্তু তবু আপনি দেখুন, যেন এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে আপনার ঘাড়ের উপর আরেকটা মহামারী এসে পড়লই বা অতিমারি এসে পড়লই, এবং আবার আপনার লকডাউন হবে, আপনি বাড়িতে এক্ষুনি চাল ডাল মজুত করতে শুরু করে দিন, আপনি আপনার বাকি সব সমস্যার কথা ভুলে যান। এইটা আমার মনে হয় যে
তথাকথিত মানে মেইন স্ট্রিম মিডিয়ার একটা সবসময় প্রচেষ্টা থাকে, এবং মেইন স্ট্রিম মিডিয়ার পেছনে যেহেতু বড় পুঁজি, বড় স্বার্থ থাকে, তাদের একটা চেষ্টা থাকে। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখন পৃথিবীতে বহু দেশ নিজেদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে একে অপরের সাথে। এই যুদ্ধটাকে কি মানে বন্ধ করা বা এই যুদ্ধটাকে আটকানোর জন্যই কি এইরকম একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যে আবার প্যান্ডামিক আসছে, আবার লকডাউন হবে? দেখুন, মানে আমেরিকা এই ধরনের গেম প্ল্যান করতেই পারে, কিন্তু আমি আবার মানে কোথায় কন্ট্রাডিকশনটা বলি। দেখুন, নরেন্দ্র মোদীকে উত্তরপ্রদেশ পুনরুদ্ধার করতে গেলে তাকে সেখানে মহাকুম্ভের মেলা করতেই হবে। তাহলে মহাকুম্ভের মেলাতে তো লক্ষ বা কোটি লোক এসে স্নান করবেন, তা না হলে তো হিন্দু পবিত্র তীর্থ পুণ্য তীর্থ হয়ে উঠবে না। তাহলে কি মহাকুম্ভ আটকে যাবে? দেখুন, অনেকগুলো কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে আমাদের পলিটিক্যাল সিস্টেম যায়। এবার আপনি যেটা বললেন যুদ্ধ, তাহলে কি ইসরায়েল আর কি বলে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের যে সংকট চলছে, অর্থাৎ ইয়েমেন বা গাজায়, সেটা বন্ধ হয়ে যাবে? বা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কি বন্ধ হয়ে যাবে? উই আর নট শিওর। কিন্তু আমেরিকার একটা মানে আমেরিকার বড় পুঁজির তো একটা উদ্দেশ্য থাকেই এই ধরনের অতিমারি নিয়ে রটনা তৈরি করবার জন্য। আমরা কথা বলছিলাম, মানে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের মানে এই প্রজন্মের সাংবাদিক সুমনদার সাথে। সুমনদা খুব গুছিয়ে বললেন পুরো বিষয়টা। আমরা তার আগে আরো দুজনের বক্তব্য শুনলাম। আমরা সুমনদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সুমনদা। অনেক 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 কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। আমরা তিনজন মানুষের সাথে কথা বললাম। ডাক্তার অরিন্দম বিশ্বাস, তিনি আর.এন. টেগর হাসপাতালের মেডিসিন বিভাগের। আমরা কথা বললাম কলকাতা পুরসভার পুরো প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সাথে, আর কথা বললাম সুমন ভট্টাচার্যের সাথে। আমরা এই তিনজনের কাছ থেকে বোঝার চেষ্টা করলাম আসলে এই যে HMPV ভাইরাস নিয়ে গদি মিডিয়ার এই উন্মাদনায় কতটা আমরা গা ভাসাবো। ডাক্তারবাবু যেটা বললেন তাতে পরিষ্কার বোঝা গেল যে এইরকম ভাইরাল ইনফেকশন প্রত্যেক বছর শীতের সময় হয়। প্রত্যেক বছর একটু সর্দি হয়, গলা ব্যথা হয়। আমি যেমন বেশ কয়েকদিন ধরে কাশছি, গলা ব্যথা হচ্ছে। তো এটা কোনো মানে ভাইরাল রোগ হতে পারে, এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। অরূপ যেটা বললেন, কলকাতা পুরসভা বা সরকারি লেভেলে এরকম কোনো নোটিফিকেশন জারি হয়নি যে এইটা প্যান্ডামিক হতে পারে বা এটা জন্য লকডাউন হয়ে যেতে পারে। আর সুমন বাবু যেটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন যে এইখানে একটা ব্যবসায়িক ব্যাপার জড়িত থাকে। প্যান্ডামিক হলে, যেটা অরূপও বললেন, যে প্যান্ডামিক হলে বা লকডাউন হলে এই মিডিয়াদের লাভ। মিডিয়া লোক ঘরে বসে মিডিয়া দেখবে, টিআরপি বাড়বে চরচর করে। এছাড়াও অনেক রকম কোম্পানির স্বার্থ লুকিয়ে আছে এই প্যান্ডামিক ঘোষণা হোক বা লকডাউন ঘোষণা হলে। সাধারণ মানুষের কথা চিন্তা করা হয়নি গত লকডাউনে। অরূপ খুব সুন্দর করে বললেন যে হাজার হাজার কিলোমিটার পথ মানুষ পায়ে হেঁটে বাড়ি ফিরেছে, রাস্তায় মানুষ মারা গিয়েছে, স্টেশনের মৃতদেহের সামনে তার সন্তান ঘুরে বেড়াচ্ছে একটু দুধের আশায়। এরকম করুণ দৃশ্য তো আমরা দেখেছি। আমরা সে দৃশ্য আর দেখতে চাই না। হঠকারী লকডাউন আমরা চাই না। যদি এই HMPV সত্যি মহামারী রূপে আসে, আমরা সকলে মিলে তার কি করব, প্রতিরোধ করার চেষ্টা করব। কিন্তু অকারণে গুজব ছড়িয়ে শুধুমাত্র মানুষকে আতঙ্কিত করে, যেটা সুমন বাবু বললেন যে আতঙ্ক বিক্রি করা হয় এদেশে, সে আতঙ্ক কিনতে যাবেন না। পয়সা দিয়ে আতঙ্ক কিনবেন না, নিশ্চিন্তে থাকুন। এইরকম সর্দি, কাশি, গলা ব্যথা সবসময় প্রত্যেক শীতেই হয়, এবারও হচ্ছে। তবে হ্যাঁ, যেটা অরিন্দম বাবু বলেছিলেন যে এই ভাইরাসের মধ্যে যদি কিছু টেকনিক্যালি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে এটা মহামারী হতে পারে। তবে এখনো পর্যন্ত টেকনিক্যালি কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন কোনো তথ্য নেই, তাই আতঙ্কিত হওয়ারও কারণ নেই। আশা করি এই গোল টেবিল অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা আমাদের কমেন্ট, আবার আমরা এরকম বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মানুষদের আপনাদের সামনে নিয়ে আসবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।